ইরানে শুরু প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। উপস্থিত বাংলাদেশ সহ 100টি দেশের নেতা। কেন নেই মোস্তফা খামেনি? কোন শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে ইরান? আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পরে আসছে বড় সিদ্ধান্ত। কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে ফাটল সৌদি আরবের? মধ্যপ্রাচ্যে কি নতুন শক্তির আবির্ভাব? শুরু হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরুতে জুমা নামাজের শেষে তেহরানের গ্র্যান্ড মাসাল্লা মসজিদে রাখা হয় আয়াতুল্লাহ খামেনি এবং মার্কিন হামলায় নিহতদের মরদেহ। সেখানে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শীর্ষ ব্যক্তিরা। তবে এতে অংশ নিচ্ছে না আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি। কেন 2 কোটি মানুষের এই আয়োজনে নেই ইরানের সর্বোচ্চ নেতা? নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। 28 ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় সপরিবারে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এরপর যুদ্ধের ব্যাপকতা বাড়ায় খামেনির দাফন করা যায়নি। অবশেষে হত্যাকাণ্ডের 4 মাস পরে শুরু হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়ার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। শুক্রবার ভোরে আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সাথে নিহতদের মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে নেওয়া হয়। জুমার নামাজ শেষে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এ সময় তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন দেশের বিদেশি অতিথি ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বরা। তবে অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না বর্তমান ধর্মীয় নেতা মোস্তফা আলী খামেনি। এই শাহাদাত আমাদের সংকল্পকে আরো দৃঢ় করেছে। আজ আরো দৃঢ় সংকল্প নিয়ে আমরা ইরানি জাতির শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসক গোষ্ঠীকে বলছি, শহীদ নেতা ও সকল শহীদের রক্তের জন্য আমরা তাদের জবাবদিহিতা করব। খামেনিকে শ্রদ্ধা জানাতে আসা বিদেশি অতিথিদের মধ্যে আছেন 8 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ 100টি দেশের প্রতিনিধি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন প্রান্তে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাড়ছে ভিড়। নিরাপত্তার খাতিরে বন্ধ ইরানের আকাশসীমা। সর্বোচ্চ নেতার স্মরণে পুরো তেহরানের রাস্তায় রাস্তায় চলছে সাধারণ ইরানিদের আহাজারি। শনিবার ও রবিবার শোক অনুষ্ঠান চলবে। এ সময় তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আয়াতুল্লাহ খামেনির মরদেহ রাখা হবে। এরপর সোমবার তেহরানে আয়োজন করা হবে শোকযাত্রার। আমার খুবই কষ্ট হচ্ছে, আমরা আমাদের মহান নেতাকে সমাহিত করতে যাচ্ছি। আমি আমার বাবাকে হারিয়ে যেমন কষ্ট পেয়েছি, আমার এখন তাই অনুভূত হচ্ছে। কি করলে স্বস্তি পাবো জানি না। আমাদের নেতার সম্মানে রাস্তায় নেমেছি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সব শ্রেণী পেশা ও মতের ইরানিদের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের কর্মকর্তাদের ধারণা দাফন প্রক্রিয়ার অংশ হিসেবে 7 দিনের এই আনুষ্ঠানিকতায় 1.5 কোটি থেকে 2 কোটি মানুষ অংশ নিতে পারেন। 9 জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজারের পাশে দাফন করা হবে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। যুদ্ধের ধাক্কা, সর্বোচ্চ নেতার আকস্মিক মৃত্যু আর সেই সঙ্গে আকাশ ছোঁয়া অর্থনৈতিক সংকট, সব মিলিয়ে এই মুহূর্তে ঐতিহাসিক ক্রান্তিকাল পার করছে ইরান। চড়ার দাম আর বেকারত্বের কারণে সাধারণ মানুষের পিঠ দেয়ালে থেকে গেলেও অবাক করার মতো বিষয় হচ্ছে তেহরানের বাসিন্দাদের মনোবল ভাঙেনি এতটুকুও। আমেরিকার উপর তীব্র ক্ষোভ আর নতুন নেতৃত্বের উপর অটল আস্থা নিয়ে কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে ইরান? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। পকেটে টাকা নেই, আকাশ ছুঁয়েছে নিত্যপণ্যের দাম, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার খরচ, বেকারত্বের চাপে পিঠ থেকে গেছে দেয়ালে। তবুও চরম অর্থনৈতিক কষ্টে থেকেও মনোবল হারাচ্ছেন না ইরানের বাসিন্দারা। তাদের সাফ কথা, সমস্যা থাকবেই, কিন্তু সে কারণে নিজেদের দেশকে তারা কখনো ভেঙে পড়তে দেবেন না। ইরানের চলমান সংকটে ঐক্যবদ্ধ থাকার কঠিন শপথ নিয়েছে ইরানি জনগণ। এখন যেমন আমাদের বেকারত্ব আছে, তাতে কিছু যায় আসে না। আমাদের কাছে টাকা নেই, তাতেও কিছু যায় আসে না। মানুষ কি এর আগে এসব কষ্ট সহ্য করেনি? আমরা এগুলো সবই সহ্য করেছি। বাড়ি ভাড়া দেওয়ার কষ্ট, জিনিসপত্রের চড়া দামের কষ্ট, আমরা এই সব কিছুর মধ্য দিয়ে গিয়েছি। এই সামান্য সমস্যাগুলোর জন্য আমরা আমাদের দেশকে ভেঙে পড়তে বা হারিয়ে যেতে দেব না। ইরানের এমন ক্রান্তি লগ্নেও দেশের ভবিষ্যৎ নিয়ে জোর আশাবাদী ইরানের মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক সংকটের ভেতরেও তারা দেখছে সমৃদ্ধ ও উন্নত আগামীর ছবি। তেহরানের বাসিন্দাদের কথায় শোনা গেল সেরকমই দেশপ্রেম আর আত্মবিশ্বাসের সুর। আমার মনে হয় দিন দিন ইরানের জীবনযাত্রা আরো ভালো থেকে আরো উন্নত হবে। এই মুহূর্তে পুরো বিশ্ব এটা বুঝতে পারছে। ইরান কখনোই যুদ্ধবাজ দেশ ছিল না, বরং সবসময় শান্তি ও স্থিতিশীলতা চেয়ে এসেছে।
বিজ্ঞানের দিক থেকে আমরা সবসময় বিশ্বের অন্যতম সেরা এবং সর্বোচ্চ স্তরে ছিলাম। দিন দিন এই উন্নতির ছোঁয়া দেখতে ও অনুভব করতে পারছি। এই বিষয়টি নিয়ে আমার ছেলের সাথে অনেকবার কথা বলেছি। সে আমাকে বারবার বলেছে দেশের সেরা স্কুলে পড়াশোনা করা সত্ত্বেও শেষ পর্যন্ত সে নিজের দেশের জন্যই কাজ করতে চায়। সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের মাঝেই ইরান জুড়ে এখন শোকের স্তব্ধতা। সাম্প্রতিক যুদ্ধের শুরুর দিকে আমেরিকার চালানো এক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাজধানী ইরান জুড়ে এখন চলছে তার শেষ যাত্রার প্রস্তুতি। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর আমেরিকার সাথে শান্তি আলোচনা নিয়ে সাধারণ ইরানিদের মনে রয়েছে তীব্র ক্ষোভ ও গভীর অবিশ্বাস। এরপরেও নতুন ধর্মীয় নেতা মুজতবা খামেনি ও তার প্রশাসনের উপর তাদের রয়েছে অটল আস্থা। সত্যি বলতে যখনই আলোচনার কথা ওঠে তখনই আমাদের বুক ভেঙে যায়। আমরা আমাদের নেতা এবং আমাদের প্রধান কমান্ডারকে হারিয়েছি। আমাদের উপর দিয়ে কঠিন সব ঘটনা ঘটে গেছে। তবে কর্মকর্তারা এবং সর্বোচ্চ নেতা যাই আদেশ করবেন, তার নির্দেশনা ও হুকুম যাই হোক না কেন আমরা তা মেনে চলব। আল্লাহর ইচ্ছায় আমরা তাদের সাথে একমত থাকব। আকাশচুম্বী অর্থনৈতিক সংকট, প্রিয় নেতার আকস্মিক বিদায় ও পরাশক্তিগুলোর সাথে চরম রাজনৈতিক টানাপোড়েন, সব মিলিয়ে ইরান এখন পার করছে এক ঐতিহাসিক ক্রান্তিকাল। তবে এমন পরিস্থিতির ভেতরেও অদম্য সাহস নিয়ে ইরানি জনগণ দাঁড়িয়ে আছে দেশের পাশে। সাধারণ নাগরিকদের এই ঐক্য ও দেশপ্রেম প্রমাণ করে চাপের মুখে ইরান সহজে মচকাবে না, বরং ঘুরে দাঁড়াবে নিজের শক্তিতেই। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধকে ঘিরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূরত্ব বেড়েই চলেছে। যুদ্ধের শুরুতে ইরানের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপে সমর্থন দিলেও পরে সংঘাত বাড়তে থাকলে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেন সৌদি যুবরাজ। এমনকি এক পর্যায়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার উত্তেজনাপূর্ণ মতবিনিময় হয়। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মীর ফজলে রাব্বির ডেস্কেপো। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পর অনেকেই ভেবেছিলেন রিয়াদ আর ওয়াশিংটনের মধুর সম্পর্ক আগের মতোই থাকবে, কিন্তু ইরান যুদ্ধ শুরুর পর ধীরে ধীরে সে সম্পর্কে ফাটল ধরতে থাকে। ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বেড়েই চলছে সৌদি যুবরাজের। যুদ্ধের শুরুতে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সমর্থন দিলেও পরে সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এমনকি এক পর্যায়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার উত্তেজনাপূর্ণ মতবিনিময়ও হয়। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 1 জুলাই প্রকাশিত সে প্রতিবেদনে বলা হয়, ইরান যখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তখন মার্কিন প্রশাসন বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা দেওয়ার অজুহাতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি বড় সামরিক অভিযানের ছক কষে। এই অপারেশনের জন্য সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করা ছিল অত্যন্ত জরুরি, কিন্তু ট্রাম্প প্রশাসনের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন সৌদি যুবরাজ। সৌদি যুবরাজের সিদ্ধান্ত বদলাতে চেষ্টা শুরু করেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু ট্রাম্পই নন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে একে জরুরি ফোন আলাপ করেন সৌদি নেতৃত্বের সঙ্গে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নিজের অবস্থানে অনড় থাকেন এমবিএস। ফলে মাত্র 48 ঘন্টার মধ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিত করতে বাধ্য হয় হোয়াইট হাউস। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা প্রমাণ করে যে ওয়াশিংটনের সামরিক কৌশলের উপর রিয়াদ এখন আর চোখ বন্ধ করে ভরসা রাখতে পারছে না। ওয়াশিংটনের আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের গবেষক হুসেইন ইবিশ মনে করেন, মার্কিনীদের সুবিধা দিতে গিয়ে নিজের দেশকে যুদ্ধের আগুনে পোড়াতে রাজি নয় সৌদি। মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্য ঘিরে ট্রাম্পের প্রথম মেয়াদের নীতি আর দ্বিতীয় মেয়াদের নীতির মধ্যে বড় অমিল দেখছে আরব দেশগুলো। ট্রাম্পের নীতিতে আঞ্চলিক দেশগুলোর সাথে পর্যাপ্ত আলোচনার অভাব রয়েছে, যা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক গ্রহণযোগ্যতা সংকটে ফেলেছে। ফলে সৌদি আরব এখন বেইজিং বা ইসলামাবাদের মধ্যস্থতায় ইরানের সাথে সরাসরি আলোচনা এবং নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। বর্তমান ভূ রাজনীতিতে সৌদি আরব নিজেকে কেবল তেলের বাজারের ওপর নির্ভরশীল রাখতে চায় না। তারা এখন বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির পরিবর্তনের সাথে সাথে তাদের মধ্যপ্রাচ্য নীতিও বদলে যায়, যা তাদের স্থায়ী নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের জায়গায় চীন এখন বড় শান্তি মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে সৌদি আরবও এই বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বজায় রাখছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
ভেনেজুয়েলায় ভূমিকম্পের 8 দিন পর ধসে পড়া ভবনের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়। এদিকে জারি আছে হতাহতদের উদ্ধারের প্রাণান্তকর প্রচেষ্টা। এর মধ্যে 2500 ছাড়িয়েছে মৃতের সংখ্যা, এখনো নিখোঁজ 50,000-এরও বেশি। দীর্ঘ 70 ঘন্টার প্রচেষ্টায় 9তলা ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে 44 বছর বয়সী হার্নান আলবার্তো গিল ফ্লোরেস নামের ওই ব্যক্তিকে বৃহস্পতিবার জীবিত উদ্ধার করা হয়েছে। উপকূলের লা গুয়েরা অঞ্চলের একটি শপিং মলের মার্কেট লটে 29 ফিট উঁচু ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছিলেন তিনি। স্থানীয় আর আন্তর্জাতিক উদ্ধারকারী দলের কয়েকদিনের অক্লান্ত প্রচেষ্টার পর বৃহস্পতিবার তাকে অক্ষত অবস্থায় বের করে আনা হয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন চিলির ফায়ার ব্রিগেডের উদ্ধার কর্মীরা। ভূমিকম্পে পুরো ভবন ধসে গেলেও তার পাশে থাকা দুটি দেয়ালের কারণে অলৌকিকভাবে একটি আঁচড়ও লাগেনি তার গায়ে। সরকারি মুখপাত্র জানান, জোড়া ভূমিকম্পের পর থেকে বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত অন্তত 2596 জনের মৃত্যু হয়। নিখোঁজদের উদ্ধার আর প্রাণের স্পন্দনে খোঁজে সময়ের সঙ্গে অসম যুদ্ধে নামেন উদ্ধার কর্মীরা। ধ্বংসস্তূপে চাপা পড়া পচা গলা লাশের তীব্র গন্ধ উপেক্ষা করে স্থানীয়দের পাশাপাশি তল্লাশি জারি রেখেছে চিলি, কোস্টারিকা, এল সালভাডর, মেক্সিকো, পর্তুগাল, যুক্তরাষ্ট্রের উদ্ধার কর্মীরা। 24 জুন 7.2 এবং 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে প্রায় 59,000 ভবন ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাজধানী কারাকাস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশ্বের অন্যতম উঁচু ভবন এম্পায়ার স্টেট বিল্ডিং এর অ্যান্টেনায় উঠে বিয়ের প্রস্তাব দিয়েছেন 2 রাশিয়ান যুবক যুবতী। অভিনব এবং ঝুঁকিপূর্ণ ঘটনার পর গ্রেফতার হয়েছেন এই রুশ প্রেমিক প্রেমিকা। কয়েকশো মিটার উঁচুতে নিরাপত্তা সরঞ্জাম ছাড়া তাদের এই দুঃসাহসী কর্মকাণ্ড ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। দূর থেকে দেখলে মনে হতে পারে এ যেন হলিউডের কোনো থ্রিলার মুভির রোমান্টিক মুহূর্তের দৃশ্য ধারণ চলছে, কিন্তু না, বাস্তব জীবনেই 1000 ফুট উপরে দাঁড়িয়েই প্রেম নিবেদন করলেন এই রাশিয়ান যুগল। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের এম্পায়ার স্টেট বিল্ডিং এর ছাদে। 1400 ফুট সুউচ্চ এই আইকনিক ভবনের চূড়ায় উঠছে ভালোবাসার বার্তা লেখা পতাকা। সেখানে সাদা কালিতে লেখা, ভালোবাসার শক্তি যখন ক্ষমতার লোভকে পরাস্ত করবে তখনই শান্তি দেখবে পৃথিবী। এই কাজটি করে রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল রাশিয়ান প্রেমিক যুগল ইভান বেয়ারকুস ও অ্যাঞ্জেলা নিকোলাও। ঘটনার এখানেই শেষ নয়। চূড়া থেকে নেমেই প্রেমিকা অ্যাঞ্জেলাকে বিয়ের প্রস্তাব দেন ইভান। আলিঙ্গন ও চুম্বন পর্ব শেষে বাঁ হাতের অনামিকায় আংটি দেখিয়ে সেলফি তুলতেও দেখা যায় অ্যাঞ্জেলাকে। নিজেদের এই মধুর মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তারা। আর তাতেই এম্পায়ার স্টেট বিল্ডিং এর নিচে জমে যায় উৎসুক জনতার ভিড়। রুশ বংশোদ্ভূত এই যুগলের এহেন কাণ্ড পুলিশের নজরে আসতেই নিউ ইয়র্ক পুলিশ বিভাগের জরুরি সেবা ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে। অনধিকার প্রবেশ, বেপরোয়া আচরণ ও আরো কয়েকটি অভিযোগে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে। 102 তলা বিশিষ্ট এম্পায়ার স্টেট বিল্ডিং এর চূড়া সাধারণ দর্শনার্থীদের জন্য নিষিদ্ধ এলাকা। ভবন কর্তৃপক্ষ জানিয়েছে এভাবে বিল্ডিং এর চূড়ায় ওঠা বেআইনি। তবে এই প্রেমিক যুগল কিভাবে কঠোর নিরাপত্তা অতিক্রম করে সেখানে পৌঁছালেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। সাংবাদিকদের প্রশ্ন মুখ খুলেননি এই জুটি। তবে এর আগেও এম্পায়ার স্টেট বিল্ডিং এ বেশ কয়েকবার দুঃসাহসিক আরোহণের ঘটনা ঘটেছে। বেশিরভাগই ছিল অননুমোদিত। শুধু 2023 সালে অভিনেতা ও সঙ্গীত শিল্পী জ্যারেড লেটো একটি কনসার্ট সফরের প্রচারণার অংশ হিসেবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভবনটির 86তম তলা থেকে অ্যান্টেনার নিচের অংশ পর্যন্ত আরোহণ করেছিলেন। এই ছিল আজকের মতো, সঙ্গে থাকায় ধন্যবাদ।